মতিরাম জাট পাক গুপ্তচর। কিন্তু এই পাক গুপ্তচর কিভাবে ট্র্যাপড হয়েছিলেন সেই সম্পর্কিত লেটেস্ট কিছু আপডেট রয়েছে। হানি ট্র্যাপে পাকিস্তানে তথ্য পাচার করেছে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। মতিরামকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। হানি ট্র্যাপে ভারতের তথ্য আইএসআই এর হাতে কিভাবে, কতদিন ধরে এইভাবেই ট্র্যাপড হচ্ছিলেন সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। অমিত প্রতিনিধি আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন। অমিত, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মতিরাম জাটের বছরখানেক আগে উত্তর পূর্ব ভারতের একটি মহিলার সঙ্গে তার পরিচয় হয় এবং তারপরে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এবং সে হানি ট্র্যাপে পড়ে যায়, অর্থাৎ মহিলার ফাঁদে সে পা দেয়, এমনটাই তথ্য উঠে আসছে। এরপরে প্রথম দিকে তার কাছে শুধুমাত্র টাকা নিতে মহিলা এবং পরবর্তী সময়ে তাকে ব্ল্যাকমেল করে দেশের নিরাপত্তা সংক্রান্ত সীমান্তবর্তী এলাকা এবং সেনা জওয়ান এবং আধা সামরিক বাহিনীর ভেতরে বিভিন্ন তথ্য কিন্তু ওই মহিলা নিতেন এবং মহিলার মারফত সেই তথ্য কিন্তু পৌঁছে গেছে পাকিস্তানের হাতে, এমনটা কিন্তু তদন্তে উঠে আসছে। সেক্ষেত্রে মহিলারও কিন্তু সন্ধান চালানো হচ্ছে এবং বেশ কিছু অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় আগে সামনে এসেছিল এবং এই জাটের অ্যাকাউন্টে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা এসছে এবং সেই টাকা এসছে সে তথ্য বিক্রি করার ক্ষেত্রে, অর্থাৎ অভিযোগ উঠে আসছে হানি ট্র্যাপে পরে তাকে ব্ল্যাকমেল করে সেনাবাহিনীর তথ্য আদায় করে নিল মহিলা এবং মহিলা মারফত তথ্য পৌঁছে যেত পাকিস্তানের কাছে। অন্যদিকে পরবর্তী সময়ে এই জাটকে কাজে লাগানো হয়েছিল এবং তাকে টাকার বিনিময়ে সে তখন টাকা পেত, টাকার বিনিময়ে সে বিভিন্ন তথ্য কিন্তু বিক্রি করছে বা তথ্য কিন্তু পাচার করছে। এই তথ্য তদন্তে কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে আমাদের এনআইএর খবর। বেশ, এবং এইভাবে হানি ট্র্যাপড হয়ে একজন সিআরপিএফ জওয়ান সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠতার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু হয় এবং তারপর পাকিস্তানে তথ্য পাচার হচ্ছে তারই মারফত। আমরা এই নিয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে, তিনি কিভাবে দেখছেন শুনুন। পহেলগাঁওতে যদি থাকে সেটা তো সীমান্তের লোক নয়, সিআরপিএফ নর্মালি ইন্টারনাল সিকিউরিটিতে ব্যস্ত থাকে। যদি হঠাৎ দেখা গেল যে একজন কি দুজন তাদের লাইফস্টাইলটা বেশ উন্নত হয়েছে, অথচ তাদের সঙ্গে যারা একই পদে কাজ করছে তাদের দেখা যাচ্ছে যে যেভাবে ছিল তারা সেইভাবেই আছে, তখন ওনাদের যে কম্পানি কমান্ডার কিংবা যেই কমান্ডার হোক তার মনে একটা সন্দেহ আসা উচিত যে ওই একই জায়গায় থেকে একই পদে থেকে এর জীবনযাত্রা প্রণালীটা অত কেন ফ্ল্যাশি। এই যে হানি ট্র্যাপ যারা করে তারা এক দুজনকে করে না, এদের কিন্তু অনেক খদ্দের আছে এবং সেই জায়গাটা তারা প্রত্যেকেই কিন্তু করছে, হতে পারে যে এদের লাগানো হয়েছে। এই সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, তাকে টাকার টোপ দেওয়া হতো এবং এই যে চক্রটা সেটা কিভাবে চলে দেখুন, আপনাদের কাছে গ্রাফিক্যালি আমরা বোঝাচ্ছি। আসলে পাকচর জ্যোতি মালহোত্রা, তাকে গ্রেফতারের পর পাকিস্তানের হানি মানি ট্র্যাপের তথ্য সামনে আসে। কিভাবে কাজ করে এই চক্র মানি ট্র্যাপ, সেখান থেকে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ হানি ট্র্যাপ, এরপরই আধিকারিকদের থেকে তথ্য আদায়, পাকিস্তানে সেই তথ্য পাচার, পাক আইএসআই এর থেকে টাকা আদায়। যেভাবে এই চক্র কাজ করে তারই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে। কথা বলবো, অমিত রয়েছেন আমাদের সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো পরবর্তীতে। তার আগে আপনাদের সামনে রাখছি ঠিক কিভাবে এই চক্র কাজ করে। এই যে পাকচর তারা যেভাবে কাজ করতো, তাদেরকে ফান্ডিং কে করতো, এই নিয়ে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আসলে টেরর ফান্ডিং এ নজর এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। ধৃত পাকচরের লেনদেনে জোরালো সন্দেহ, ধৃত মতিরাম জাটের লেনদেনে নজর এনআইএ, ধৃত সিআরপিএফ জওয়ানের বিভিন্ন অ্যাকাউন্টে নজর তদন্তকারীদের, মমিনপুরের ব্যবসায়ীর মাধ্যমে লেনদেন সন্দেহ করা হচ্ছে, এমনটাই। আরো বিস্তারিত জানাবো আপনাদের। প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে এনআইএ এর নজরে এরকম বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে। এরকম এই যে টেরার ফান্ডিং, একটা অভিনব পন্থায় এই টেরার ফান্ডিং করা হতো। বিশেষ করে মতিরাম জাটের অ্যাকাউন্টে বেশ কিছু এরকম সন্দেহজনক অ্যাকাউন্ট রয়েছে, যার মাধ্যমে তার কাছে এই গুপ্তচর বৃত্তির জন্য যে টাকা, সেই টাকা পৌঁছে যেত। ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নজরে কলকাতার বেশ কিছু ব্যবসায়ী রয়েছে। মাসুদ আলম, যার যে ট্রাভেল এজেন্সির অফিস, গত শনিবার তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে দেখা যায় একটা বেশ কিছু পরিমাণ টাকা এই মতিরাম জাটের অ্যাকাউন্টে যায়। শুধু তাই নয়, তপসিয়ার একজন নিরাপত্তা রক্ষী, তাকে এনআইএ জিজ্ঞাসাবাদ করে, সেখানে দেখা যায় মতিরাম জাটের একজন ঘনিষ্ঠর সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত এই নিরাপত্তা রক্ষীর কথোপকথন হতো।
সেক্ষেত্রে এই যে টেরার ফান্ডিং বিভিন্নভাবে মিডিলম্যানদের ইউজ করে এই মতিরাম জাটের অ্যাকাউন্টে দেখা গেছে এই টাকা ঢুকেছে এবং শুধু একটি দুটি নয় 100টিরও বেশি অ্যাকাউন্ট গোটা দেশ জুড়ে এরকম অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে এই মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা যেত। এই প্রত্যেকটি অ্যাকাউন্ট ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নজরে রয়েছে এবং গত শনিবার একযোগে দেশের 15টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালায়, অর্থাৎ তার কাছে যে টাকা পৌঁছাতো, কিভাবে সেই টাকা পৌঁছাতো বা এই টাকা কারা দিত, কোথা থেকে আসতো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে এনআইএ। বেশ, কলকাতায় পাকচর যোগ, 3 জায়গায় তল্লাশি এনআইএর। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে, সেই টাকা জঙ্গিদের হাতে গিয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের নজরে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মমিনপুরে। এই মমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাফর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়, ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা। ফরেনসিক টেস্টের জন্য ভিন রাজ্যে নমুনা পাঠিয়ে অপেক্ষা আর করতে হবে না। এবার রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এক ছাতার তলায় সব ধরনের ফরেনসিক টেস্ট। অপরাধের কিনারা হবে আরও তাড়াতাড়ি। রবিবার সিএফএসএল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে সিএফএসএল। এখানে সব ধরনের ফরেনসিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सीएफएसएल के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक सीएफएसएल का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে। যেমন ডিজিটাল ফরেনসিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেনসিক টেস্ট, চণ্ডীগড়ে হয় ডিএনএ টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा
इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस्ड बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी। और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फोरेंसिक मोबाइल वैन के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में নিউজ 18 বাংলা।